নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রিয় গোপাল ভাঁড়ের গল্প। আমার আজকের নিবেদন হানা বাড়িতে গোপাল ভাঁড়। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনেদের সাথে অবশ্য করে শেয়ার করো। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করি আমার আজকের নিবেদন হানা বাড়িতে গোপাল ভাঁড়। পরদিন দাদু এসে বৈঠকখানায় বসতেই পেকো, লালটু, বল্টু, পল্টু আর মিনি বিনি এসে দাদুকে ঘিরে বসলে। তারপর সবাই বললে, দাদু একটা গল্প বলো। দাদু বললে, তাহলে আজ তোদের গোপাল ভাঁড়ের গল্প বলবো, শোন তাহলে। দাদু গল্প বলতে শুরু করলে। চৈত্র মাসের শেষাশেষি গোপালের মেয়ের বাড়ি থেকে একখানি চিঠি এলো। চিঠিখানা পড়ে তো গোপালের চক্ষু স্থির। বেয়াই মশাইয়ের খুব অসুখ, গোপালকে যেতে লিখেছে। গোপালের গিন্নি বললে, একবার যাও না বাপু, বুড়ো মানুষ, কখন কি হয় বলা যায় না। যদি মরে টরে যায় তাহলে আর দেখা হবে না। কুটুম বাড়ি, সবাই নিন্দা করবে। গিন্নির আগ্রহ দেখে গোপাল অনিচ্ছা সত্ত্বেও মেয়ের বাড়ি যাবার জন্য তৈরি হলো। যখনকার কথা বলছি তখন রেলগাড়ি ছিল না। কোথাও যেতে হলে পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে অথবা নৌকায় যেতে হতো। গোপাল হেঁটে যাবার জন্য প্রস্তুত হলো। পরের দিন সকাল সকাল স্নান করে ভাত খেয়ে গোপাল বেরিয়ে পড়ল মেয়ের বাড়ির উদ্দেশ্যে। মেয়ের বাড়ি ছিল 12 ক্রোশ দূরে। এতখানি পথ হেঁটে যাওয়া মুখের কথা নয়। একে তো গোপাল ছিল নাদুস নুদুস ভুঁড়িওয়ালা বেঁটে মানুষ, তার উপর গিন্নি মেয়ের জন্য নানা জিনিস জোগাড় করে পুঁটুলি বেঁধে দিয়েছে। সেই পুঁটুলি নিয়ে পথ চলতে গোপালের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবে, আস্তে আস্তে হাঁটছিল। কিছু দূর হাঁটে আর কোনো গাছতলা দেখলেই তার তলায় বসে বিশ্রাম নেয়। এইভাবে ক্রোশ চারেক পথ পার হতেই তার দুপুর গড়িয়ে গেল। কোনো ক্রমে আরো ক্রোশ তিনেক পথ পার হতে গোপাল গলদঘর্ম হয়ে পড়ল। সামনে ছিল একটা বিরাট বট গাছ। গোপাল ক্লান্ত হয়ে তার তলায় গিয়ে বসল। গাছে হেলান দিয়ে বসতেই বট গাছের ঠান্ডা বাতাসে তার শরীর যেন জুড়িয়ে গেল। শ্রান্তিতে দু চোখ জুড়িয়ে এলো তার। ঘুমিয়ে পড়ল গোপাল। কতক্ষণ সে ঘুমিয়ে পড়েছিল তার হুঁশ নেই। হঠাৎ একটা দমকা বাতাসে তার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসে দেখলে সূর্যদেব পাটে বসেছে। গোপাল তাড়াতাড়ি হাঁটতে লাগলো। এমন সময় পশ্চিম আকাশে এক টুকরো কালো মেঘ দেখা গেল। দেখতে দেখতে সারা আকাশ ছেয়ে গেল মেঘে। তখন চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার নেমেছে। আজ আর বুঝি রক্ষা নেই। কাল বৈশাখীর ঝড়ে কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে। আবার মাথায় বাজ পড়তেও পারে। এই রকম 7-5 ভাবতে ভাবতে গোপাল একরকম ছুটতে ছুটতেই পথ চলতে লাগলো একটা আশ্রয়ের আশায়। প্রাণীর ভয় এলোমেলো ভাবে হাঁটতে হাঁটতে গোপাল এসে হাজির হলো একটা নদীর ধারে।
সামনে বা পিছনে কোনো লোকালয় দেখতে না পেয়ে গোপাল নদীর ধার দিয়ে হন হন করে হাঁটতে লাগলো। তখন বাতাস জোরে বইতে শুরু করেছে, মাঝে মাঝে করকর করে বাজ পড়ছে। গোপাল নিরুপায় হয়ে একটা আশ্রয়ের সন্ধানে অসহায়ভাবে চারিদিকে দেখতে লাগলো। অন্ধকার রাত্রি। হঠাৎ দূরে একটা গাছের মাথায় ভীষণ শব্দে বাজ পড়ল। সেই শব্দে চমকে উঠলে গোপাল। বিদ্যুতের আলোয় হঠাৎ দেখা গেল নদীর ধারে একটা দোতলা পাকা বাড়ি। বাড়িখানা দেখে গোপালের যেন প্রাণ ফিরে এলো। সে অন্ধকারে প্রাণপণে সেই বাড়িটার উদ্দেশ্যে এগিয়ে গেল। তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গোপাল কোনো মতে এসে হাজির হলো বাড়ির সামনে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখল গোপাল কোনো সাড়া শব্দ নেই। চারদিক নিস্তব্ধ, নিঝুম। লোকজনের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না কোথাও। গোপাল একটু ইতস্তত করে দরজায় একটু ঠেলা দিতেই সেটা খুলে গেল। তখন খুব জোরে ঝোড়ো বাতাস বইছে, আর সেই সঙ্গে বৃষ্টিও পড়ছে মুষলধারে। ঘন ঘন বজ্রপাত হচ্ছে। মনে হচ্ছে বুঝি বা প্রলয় হয়ে যাবে। দরজা খুলে যেতেই ঘরের মধ্যে উঁকি দিয়ে গোপাল দেখল একখানা তক্তপোষে পাতা আছে, আর তার উপর একটা ময়লা চাদর বিছানো। গোপাল তখন জয় মা কালী বলে ঢুকে পড়ল ঘরের মধ্যে। একটু বিশ্রাম নিয়ে পকেট থেকে দেশলাই জেলে গোপাল দেখল বাড়িটা পুরাতন হলেও বেশ মজবুত আছে। ঘরখানার মধ্যে চারিদিকে ধুলা ময়লা জমে আছে। বোধহয় বহুদিন ঘরটা পরিষ্কার করেনি। তক্তপোষের উপর যে চাদরখানা পাতা ছিল তাতেও এক রাশ ধুলো পড়েছিল। গোপাল চাদরখানি তুলে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আরাম করে বসল। দেয়ালে হেলান দিয়ে বসে সে চিন্তা করছে কখন সকাল হবে। খিদেও তার পেয়েছিল খুব। একে তো গোপাল পেটুক মানুষ, তার উপর কখন সেই 7 সকালে খেয়ে বেরিয়েছে। সে কি আর পেটে আছে? পথশ্রমে সব হজম হয়ে গেছে। খিদের জ্বালায় সে ছটপট করতে লাগলো, কিন্তু কোনো উপায় নেই, তাই চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরে সিঁড়িতে বাড়ির ভেতর দিকে যেন কিসের শব্দ হলো। গোপাল কান খাড়া করে শুনতে লাগলো। এইবার সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। গোপাল ভেতরের দরজার দিকে চেয়ে রইল। হঠাৎ খুলে গেল ভেতরের দিকের দরজা। দরজায় দেখা গেল একজন বয়স্ক লোক, সাদা কাপড়ে সারা দেহটা ঢাকা। গোপাল অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। তখন সেই লোকটি খনখনে গলায় বললে, আপনি কে? কোথা থেকে আসছেন? গোপাল প্রথমটা ভয় পেলেও সাহস করে বললে, মশাই, আমার বাড়ি কৃষ্ণনগর, নাম গোপাল। গোপাল বলে হয়তো চিনতে পারবেন না, গোপাল ভাঁড় বলেই সকলে জানে। আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম, পথের মাঝে ঝড় জল দুর্যোগে পড়ে প্রাণের ভয়ে আপনার আশ্রয়ে এসেছি। বুড়ো আবার খনখনে গলায় বললে, তাতে কি হয়েছে? অনেকেরই এরকম অবস্থা হয়ে থাকে। তা বাড়ি থেকে কখন রওনা হয়েছেন? তা ধরুন বেলা 10টা 11টা হবে। বলেন কি, সারাদিন হাঁটছেন? কি আর করি বলুন, মোটা মানুষ, বেশি জোরে তো হাঁটতে পারি না।
গোপালের কথায় লোকটা হেসে উঠল। তার হাসির শব্দে চারিদিক যেন কেঁপে উঠল। গোপালও ভয় পেয়ে গেল। লোকটা আবার জিজ্ঞেস করলে, মেয়ের বাড়ি কোথায়? আগে হরিনগর। বাবা, সে তো এখান থেকে প্রায় 7 ক্রোশ। আপনি ভুল পথে এসেছেন। তা আপনার বুঝি খাওয়া হয়নি? খাবার কথা শুনে গোপালের বেশি করে খিদে বেড়ে গেল, কিন্তু সে তার প্রকাশ না করেই বললে, আগে সেই সকালে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছি। তা থাক, আপনাকে আর এত রাত্রে কিছু ব্যবস্থা করতে হবে না। সে কি কথা মশাই, আপনি হলেন আমার অতিথি। গৃহস্থের বাড়িতে অতিথি উপোস থাকলে যে অমঙ্গল হবে। আপনি কি জাত? আগে আমি পরামানিক, অর্থাৎ নাপিত। বেশ বেশ, তাহলে চিন্তার কারণ নেই, আমি খাবার জোগাড় করছি। এই কথা বলে লোকটা চলে গেল। গোপাল স্পষ্ট দেখলে লোকটা সিঁড়ি দিয়ে না উঠে লম্বা তাল গাছের মতো একটা ঠ্যাং বাড়িয়ে দোতলায় উঠে গেল। ব্যাপার দেখে গোপাল ভয়ে কাঠ, কিন্তু এই দুর্যোগের রাতে পালাবে কি করে? তাই সে বসে বসে রাম নাম জপ করতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। হঠাৎ পাশের ঘরে কে যেন আর্তনাদ করে উঠল। তারপর আবার চুপচাপ। কিছুক্ষণ পরে গোপাল ছাদের দিকে তাকাতেই তার বুকের রক্ত যেন হিম হয়ে এলো। গোপাল দেখলে দুটো জ্বলন্ত চোখ এক দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। কি সাংঘাতিক সেই চোখ দুটো, যেন আগুনের গোলা। গোপাল ভয় পেয়ে উঠে দাঁড়াতেই একটা কাল পেঁচা ঝটপট করতে করতে উড়ে গেল দরজার দিকে। গোপাল হাঁপ ছেড়ে বাঁচল। ওটা তাহলে পেঁচার চোখ। আবার সে বসলো তক্তপোষের উপর। আবার বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। হঠাৎ পাশের ঘর থেকে নানা রকম শব্দ হতে লাগলো। মনে হলো যেন পাশের ঘরে একটা খণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। দুমদাম দুমদাম শব্দে বাড়িটা যেন সরগরম হয়ে গেল। এইভাবে চলল বেশ কিছুক্ষণ। তারপর মনে হলো যেন হুড়মুড় করে দোতলার বারান্দা ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের তীব্র আর্তনাদ, আর তার সঙ্গে ঐশাচিক হাসির শব্দে গোটা বাড়িখানা কেঁপে উঠল। গোপালের তখন অবস্থা কাহিল। তার বুক ধরপড় করছে, ঘামে ভিজে গেছে সারা দেহ। কি করবে, কেমন করে সে এই হানাবাড়ি থেকে পালাবে, এই চিন্তা করছে। এমন সময় দরজার কাছে দেখা গেল একটি নারী মূর্তি। সারা দেহ তার কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। সে ক্ষণক্ষণে গলায় বললে, তুমি এখনই পালাও এখান থেকে, এটা হলো ভূতের বাড়ি। এ তল্লাটের লোক, একে বলে হানাবাড়ি। গোপাল এই কথা শুনে লাফিয়ে উঠে বেরোতে যাবে, এমন সময় আবার সেই স্ত্রীলোকটি নাকি সুরে বললে, তুমি আমার সঙ্গে এসো, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। আর দেরি করো না, একটু পরেই কর্তারা এসে তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। এই বলে সেই নারী মূর্তিটি আগে চলল। গোপাল তার পিছনে যেতে লাগলো। কিছুটা এগিয়ে নারী মূর্তিটি বললে, ওই নদীর ধার দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেলেই গ্রাম দেখতে পাবে। এই কথা বলে সেই নারী মূর্তি যেন বাতাসে মিলিয়ে গেল। গোপাল পিছন দিকে চেয়ে দেখলে, কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না। দূর থেকে শুধু বহু কণ্ঠে পৈশাচিক অট্টহাসি শোনা গেল।
গোপাল প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে নদীর ধারে এক জায়গায় আছাড় খেয়ে জ্ঞান হারালো। তখন ঝড় বৃষ্টি কমে গেছে, পূর্ব দিক ফর্সা হয়েছে। জেলেরা ডিঙি নৌকায় চড়ে নদীতে মাছ ধরছিল। একজন লোককে নদীর ধারে পড়ে থাকতে দেখে তারা গোপালকে নৌকায় তুলে সেবা শুশ্রূষা করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই গোপালের জ্ঞান ফিরে এলো। জেলেদের মধ্যে একজন গোপালকে চিনত। সে জিজ্ঞাসা করলে, আপনি এখানে কোথায় এসেছিলেন? গোপাল তখন সমস্ত ঘটনা বলতে জেলেরা বললে, সর্বনাশ, ওটা তো হানা বাড়ি। ওখানে যে যায় সে আর জ্যান্ত ফিরে আসে না। ভাগ্যের জোরে আপনি বেঁচে গেছেন। সন্ধ্যা হলে ও রাস্তায় লোকজন কেউ যায় না ভূতের ভয়। গোপাল বললে, আচ্ছা, বাড়িটার কি ব্যাপার বলতে পারো? জেলেরা বললে, ওই বাড়িটা ছিল জমিদারের। জমিদার বাবু খুব রাগী ছিলেন। একদিন কি হয়েছিল বলতে পারবো না। জমিদার নিজের হাতে সবাইকে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শেষ অবধি তাদের মৃতদেহেরও সৎকার করা হয়নি, শিয়াল কুকুরে খেয়েছে। সেই থেকে ওই বাড়িটা হয়েছে ভূতের আস্তানা। দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পায় না। গোপালের কাহিল অবস্থা দেখে জেলেরা নৌকা করে তাকে মেয়ের বাড়িতে পৌঁছে দিল। ব্যাস, আমার গল্পটি ফুরোলো আর নোটে গাছটি মুড়লো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও এরকম ছোট ছোট নতুন নতুন গল্প শুনতে হলে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য করে সুরক্ষিত থেকো।